আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনের আহ্বান। হাসিনার শাসন আমলে ৬ শতাধিক গুম, সন্ধান চান স্বজনরা। আয়নাঘরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা। শিল্পকলা একাডেমিকে রঙ্গশালায় পরিণত করেছেন লাকি। বেরিয়ে আসছে মুখ ও মুখোশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে মত বিনিময়ে ভার্চুয়ালি কথা বলেন তিনি। ধারাবাহিক মত বিনিময় সভার দ্বিতীয় দিনে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত ১৭ বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা বজায় রাখার কথা জানান তারেক রহমান। তিনি আরও বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনার ১.৫ দশকের শাসনামলে যাদের বিনা কারণে আটক বা গুম করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা। আর যেন বিচার বহির্ভূত হত্যা, আটক বা গুম না হয় সে দাবিও ছিল তাদের। মানিক শিকদারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনার। হাসিনার শাসনামলে গুম হওয়া মানুষের স্বজনদের কান্না। অবিলম্বে গুম হওয়া স্বজনদের খুঁজে বের করে হস্তান্তরের দাবি তাদের। আমার ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে র্যাব ও ডিবি এরকম পরিচয় দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ওরা গাড়িতে উঠায়। দেশ স্বাধীন হওয়ার পরও আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খবর আমরা পাই না। আমাদের এখন একটাই আশা, তারে ফিরিয়ে দিক অথবা তার একটা খোঁজ খবর আমাদের কাছে দিয়ে দিক। মানববন্ধনে অংশ নেয়াদের একজন ফারজানা আক্তার। তার স্বামী পারভেজ হোসেন ২০১৩ সালের ২ ডিসেম্বর থেকে নিখোঁজ। ১১ বছর ধরে ফারজানা খুঁজছেন তার স্বামীকে। সবাই বলে লাশ চাই, আমি লাশ চাই না, আমি আমার স্বামীকে ফেরত চাই। ও তো কোনো অন্যায় করে না, কেন লাশ চাইবো? বাবার ছবি ছাড়া আর কোনো স্মৃতি নেই আদিবার কাছে। আমার বাবা এমন কি করেছিল যে আমার বাবাকে এমন ভাবে তুলে নিয়ে গেছে। আমি আমার বাবাকে শুধু ফেরত চাই। আমি এই ছবি ধরে না, আমি আমার বাবার হাত ধরে হাঁটতে চাই। মা সন্তানের জন্য পথ চেয়ে আছে, ভাই ভাইয়ের জন্য অপেক্ষায়। সন্তান বাবাকে ফিরে পেতে আকুতি, অথচ কেউ জানে না কবে ফিরবে তাদের স্বজন। প্রধান ব্যক্তিটা যদি সংসারে না থাকে তাহলে মানুষের জীবনটা যে কতটা মানবেতর হতে পারে এটা তো একমাত্র যে ভুক্তভোগী সেই বুঝতে পারে, আর এটা তো অন্য কাউকে প্রকাশ করা সম্ভব না। আমার মা শয্যাশায়ী। আমার মার গত বছর হার্টে রিং পরানো হয়েছে 3টা। ভাবতে ভাবতে টেনশন করতে করতে আর একটা ফ্যামিলি 14 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্টকে হারিয়ে কিভাবে রান করে ভাইয়া। মায়ের ডাক সংগঠনের পক্ষ থেকে দ্রুত তাদের স্বজনদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি তাদের। রাষ্ট্রীয় নিপীড়নকে জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, জননিরাপত্তার এই ধারণাকে ভেঙে ফেলতে হবে, ডিজিএফআই কে ঢেলে সাজাতে হবে। কল্পনা চাকমার সাথে অপহরণের যে জড়িত লেফটেন্যান্ট ফেরদৌস, তাকে কোনোভাবে তাকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয় নাই। ভবিষ্যতে আর কোনো মায়ের সন্তান বা পরিবারের সদস্য এমন করে গুমের শিকার না হয় সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ স্বজনহারাদের। আমার নতুন সরকারের কাছে একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাবার সাথে কি হয়েছে আমি সেটা জানতে চাই। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। গোপন বন্দিশালা, ঘুটঘুটে অন্ধকার, রাত নাকি দিন কিছুই বোঝার উপায় নেই। দূর থেকে যখন আজানের ধ্বনি ভেসে আসতো তখন কিছুটা স্বস্তি মিলত। শেখ হাসিনার আমলে গুমের হিমশীতল অভিজ্ঞতা পাওয়া কয়েকজনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
ছবিটা ধরে আমি সব জায়গায় যাই, বাবার হাতটা ধরে তো যেতে পারি না, শুধু এই ছবিটাই তো আমার হাতে থাকে। এই শিশুটি তার বাবাকে কবে ফিরে পাবে কেউ বলতে পারে না। এরকম বহু পরিবারেই কান্নার যেন শেষ নেই। ও ফিল করে যে বাবা জিনিসটা কি, কাছে যে জড়ে ধরতে পারে না, পাপা বলতে পারে না। তবে ফিরে আসা কেউ কেউ জানাচ্ছেন ভয়াবহ সেই সব দিনের কথা। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরেন গত 11 আগস্ট। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি, গুম করা হয়েছিল তাকে। কিছু সশস্ত্র ব্যক্তি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। একটা কক্ষ 5 ফিট বাই 10 ফিটের মতো হবে, এখানে বন্দী করে রাখে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পায়ে হাঁটিয়ে এবং গাড়িতে করে বর্ডার ক্রস করে তারপরে আরো 4-5 ঘন্টা ড্রাইভ করে শিলংয়ের একটা জায়গা গলফ লিঙ্ক, যেখানে গলফ মাঠ আছে, ওখানে ছেড়ে দেয় এবং বলে যে ইউ আর ফ্রি নাও। তারপরে কিছু প্রাতঃভ্রমণকারীর লোকজনকে অনুরোধ করে আমার অবস্থা জানাই, পুলিশকে খবর দিতে বলি, তারা এসে আমাকে থানায় নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়। এরপর নানা আইনি জটিলতা পেরিয়ে ছাত্র জনতার অভ্যুত্থান সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার পথ সুগম করে দেয়। তবে এখনও তাকে তাড়া করে ফিরছে সেই সব ভয়ঙ্কর দিনের দুঃসহ স্মৃতি। আমার মনে হতো হয়তো আমার পরিবার পরিজন, আমার ছেলেমেয়েরা কোনোদিনই আমার কবর কোথায় জানতে পারবে না। সালাউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত ঘরে ফিরলেও অনেকেই আর ফেরেননি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী তাদেরই একজন। 2012 সালের 17 এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। হাসিনা সরকারের পতনের পর বহুল আলোচিত বন্দিশালা আয়নাঘর থেকে মুক্তি পান জামায়াতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। 2016 সালের 23 আগস্ট তাকে আটক করা হয়। আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। এর আগে 2016 সালের 9 আগস্ট নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় জামায়াতের নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে। তিনিও মুক্তি পান হাসিনার ক্ষমতাচ্যুতির পর। গুম হওয়ার 5 বছর পর আয়নাঘর থেকে ফিরে আসেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা সহ আরো কয়েকজন। আমাকে একটা জায়গায় রাখলো, ওখানে ওই জায়গাগুলো তো আলো বাতাস পাওয়া যায় না, কোনো জানালা কিছু নাই। চোখ প্রথমে কাপড় দিয়ে বাঁধে, তারপর টুপি পরিয়ে দিয়ে, কখনো পিছনে হাত দিয়ে পরে, কখনো সামনে হাত দিয়ে চোখ বাঁধা, সামনের লোকটা কাউকে দেখা যায় না। শেখ হাসিনার 15.5 বছরে গুমের শিকার হন 6 শতাধিক। তাদের বেশিরভাগই এখনো ফেরেননি। আজও অপেক্ষায় তাদের স্বজনেরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সহায়তা নিয়ে শেখ হাসিনার শাসনামলে গুম খুনের তদন্ত ও বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়াবহ মানবাধিকার বিরোধী অপরাধ করেছে। প্রত্যেক অপরাধের সুষ্ঠু তদন্তের পাশাপাশি গুম খুনে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নিয়মিত কর্মঘণ্টার বাইরে গভীর রাতে একাডেমি হয়ে উঠত প্রমোদ মঞ্চ, যেখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে। পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তানায়। লাকী চলে যাওয়ার পর ভয় ভেঙে এসব নিয়ে মুখ খুলেছেন শিল্পকলার কর্মকর্তারা। আদিত্য মামুনের রিপোর্ট। হাসিনা সরকারের 15.5 বছরের 14 বছরই শিল্পকলার ডিজি ছিলেন লিয়াকত আলী লাকী। দীর্ঘ এই সময়ে বনে গিয়েছিলেন প্রমোদ রাজ্যের রাজাধিরাজ। একাডেমির নৃত্যশালা নাট্যশালাকে বানিয়েছিলেন রঙ্গমঞ্চ। সেখানে রোমান সাম্রাজ্যের ক্যালিগুলার চরিত্রে নিজেকে চিনিয়েছিলেন নারী সহকর্মীদের কাছে। লাকীর বিদায়ের পর বেরিয়ে আসে রঙ্গমঞ্চের নানান নেপথ্য কাহন।
প্রকাশিত হতে থাকে অন্ধকার জগতের মুখ ও মুখোশ। রাতের রাজা বনে যেতে গঠনতন্ত্র ভেঙে চালু করেন নৈশকালীন অফিস। কি হতো সেই নৈশকালীন অফিসে? বছরের পর বছর রাত 9টা থেকে অফিস শুরু, রাত 2টা পর্যন্ত অফিস হয়। কেন রাতের পর রাত অফিস হবে? একটা জিনিস আমার সচক্ষে দেখা, যেটা বলি আপনাকে, আমাদের সুন্দরী সুন্দরী সহকর্মীরা মহাপরিচালকের মদের পাত্রে মদ ঢেলে দিতে আমরা দেখেছি। এবং নারী কেলেঙ্কারি উনার সাথে শুধু না, উনার অলিগার্ক যারা ছিলেন, সিন্ডিকেটের সদস্য যারা ছিলেন, তাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। শুধু তাই নয়, বারবার ক্ষমতার আসন পাকাপোক্ত করতে শিল্প সংস্কৃত ঘনিষ্ঠদের কাছে উপঢৌকন হিসাবে পাঠানো হতো নারীদেরকে। রাজধানীর অভিজাত ক্লাবের মদের টেবিলেও শোভা বর্ধন করতে দেখা গেছে লাকি ও তার কথিত নারী সঙ্গীদের। যাদের কাছে মদ, টাকা এবং নারী পাঠাতেন তাদের মধ্যে ওবায়দুল কাদের, প্রয়াত এইচ.টি. ইমাম। একবার চুক্তি নবায়নের জন্য উনি প্রয়াত সাজেদা চৌধুরীকে 37 লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিয়েছিলেন। এবং সেই পার্টিগুলোতে সেই সকল প্রভাবশালী লোককে আমন্ত্রণ জানানো হতো কোনো কারণ ছাড়া, এবং তাদের মনোরঞ্জনের জন্য যে নারীদের কথা আমরা উল্লেখ করলাম তারা সেখানে খুব সরবভাবে উপস্থিত থাকতেন। এমনকি লাকির নিজেরও রয়েছে একাধিক অনৈতিক বিবাহ বহির্ভূত সম্পর্ক। শিল্পকলার এক নৃত্য ও কণ্ঠশিল্পীর বাসায় গানের শিক্ষক সেজে নিয়মিত যাতায়াত ছিল লাকির। দারোয়ান জানি উনি গানের উস্তাদ, গান শেখাতে আসছে। প্রথমে যে হারমোনিয়ামের জোরে জোরে হাতটা বাজায়, তারপরে হারমোনিয়াম সাউন্ড অফ, রুবেল পাশে রুমে থাকে পাহারা দেয়। প্রথম আমাকে রুবেলই বলতো যে স্যার আসছে, এখন দরজা আটকালে চলে যাচ্ছে, এরকম আমাকে SMS পাঠাতো। সব SMS আছে আমার কাছে। একদিন আমার সে বলছে যে আপনারা ওনাকে কিছু বলতে পারেন না, এলাকার লোকজন যদি কেউ বাইরে উঠছে, ঢোকার পরে যখন ওই হারমোনিয়াম সাউন্ড বন্ধ হবে তখন সবাই মিলে ধরবে। প্রয়োজন না থাকলেও পদ সৃষ্টি করে অনেক নারীকেই লাকি নিয়োগ দিয়েছিলেন যারা সারগামও জানতেন না। মদ নারীতে মশগুল লাকির স্বেচ্ছাচারিতা ও উদাসীনতায় তার ব্যক্তিগত গাড়ি চালক সহ শিল্পকলা একাডেমিতে চাকরি করা 4 জনের প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন কালচারাল অফিসার এক গর্ভবতী নারীও। টাঙ্গাইলের কালচারাল অফিসার, তার নাম ছিল রেদোয়ানা। ওনার স্বামীর সাথে ওনার একটা প্রবলেম ছিল। উনি আমাদের অফিসে লিখিত আবেদন করেছেন কর্তৃপক্ষ বরাবরে যে ওনার জীবন নাশের আশঙ্কা আছে, ওনাকে যেন ঢাকায় নিয়ে আসা হয় অথবা অন্য কোনো জেলায় যেন বদলি করে দেওয়া হয়। 2 ঘন্টা 3 ঘন্টা পরে যখন উনি সাক্ষাতের সুযোগ পেতেন তখন মহাপরিচালক 2-3 মিনিট ওনার কথা শুনে বলতো কি, তুমি আগামী সপ্তাহে আবার এসো। আগামী সপ্তাহে আবার উনি আসতেন। এইভাবে সপ্তাহের পর সপ্তাহে এসেছে। ক্লিনিকে ছিলেন, ক্লিনিকে ঢুকে ওনার রুমে ঢুকে ওনার স্বামী ওনাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। তারপরে আর কিছু হয়নি, এগুলো ধামাচাপা পড়ে গেছে। গেল 12 আগস্ট পদত্যাগের পর একে একে বেরিয়ে আসছে লিয়াকত আলী লাকির কুকীর্তির কাহন কথা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বন্যায় মৃত্যু বেড়ে 54, বিধ্বস্ত জনপদে ঘুরে দাঁড়ানোর লড়াই। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে দেশের প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 54 জনে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফেনীতে বন্যার পানি কমছে, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ও লালপুর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফেনী নোয়াখালী ও ফেনী সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ি চলাচল অবস্থায় এখন যানজট সৃষ্টি হয়েছে এবং কি দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে, রাস্তা প্রবলেম, রোড গাড়ি পরিস্থিতি ধাক্কা মাক্কা বাস্ট হয়ে যায়, রোডে গাড়ি দাঁড়ায় যায়। নোয়াখালীতে বন্যা কবলিত মানুষ খাবার, জ্বালানি ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ঘরবাড়ি ছেড়ে অনেক মানুষ এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। পৌর আশ্রয় কেন্দ্রে প্রতিদিন 20,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি আরও 6 সেন্টিমিটার কমলেও এখনও 129 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধগুলো দ্রুত মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড।
দুর্গত এলাকায় পানি সংগঠন সংস্থা ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চাঁদপুরের ৮ উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিলেও খাবার সংকট সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেল ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আবারও আমন্ত্রণ ২১ সংবাদে। শুরু হয়েছে ২১ টেলিভিশনের ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন। এতে অংশগ্রহণ করেন দেশের সকল জেলা ও উপজেলার প্রতিনিধিরা। সে সময় প্রতিনিধিদের নতুন উদ্যমে ২১ চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণমানুষের কথা তুলে ধরার আহ্বান জানানো হয়। মফিউর রহমানের রিপোর্ট। ২১ টেলিভিশনের সকল জেলা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে ২ দিনের সম্মেলন। তো আমরা একটু শুরু করি। আমাদের এখনকার সেশন হচ্ছে উদ্বোধন করেন ২১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও বার্তা বিভাগের প্রধান রাশেদ চৌধুরী। তিনি বলেন, প্রতিনিধিরা ২১ চেতনায় গণমানুষের কথা তুলে আনবেন। এখন কিন্তু সবচেয়ে বড় সময় আপনার ঢাকার বাইরে থেকে সংবাদ নিয়ে এই ২১কে উঠিয়ে নিয়ে আসা। মানুষ ঢাকায় থাকে না, মানুষ থাকে ঢাকার বাইরে। পরে ২১ বার্তা বিভাগের ডেপুটি হেড অফ নিউজ, সম্পাদকীয় প্রধান, চিফ রিপোর্টার সহ ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্ন সেশন পরিচালনা করেন। ভালো ভিডিও পাইলাম, ভালো ফটো, স্টিল ফটোগ্রাফিও আমি ভালো পাইলাম। নাও দ্য মেইন সোর্স অফ ইনফরমেশন ইজ ক্রাউড। ক্রাউড কয় টাইপের? 2 টাইপস অফ ক্রাউড। আমি দেখতে চাই না যে পুরাতন একটা কিছু দিয়ে আমার স্টোরি শুরু হলো, সেক্ষেত্রে আমাকে সামথিং নিউ। অনেক সময় ভালো করে কেয়ার করলে, কাজে ব্যস্ততা কম থাকলে চেক মানুষ সেটা দেখতে বাধ্য হয়। এ সময় সংবাদ সংগ্রহের বিভিন্ন প্রতিকূলতার কথা শোনেন বার্তা বিভাগের ঊর্ধ্বতনরা। নিজেরা যদি স্বচ্ছতার সাথে যে কোনো প্রতিবেদন তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আপনার মাপকাঠি নিজেই তৈরি হয়ে যায়। সংবাদ সংগ্রহের নানা কৌশল নিয়ে দিক নির্দেশনা দেন তারা। মোবাইল জার্নালিজমকে খাটো করে দেখার কোনো কারণে এর মধ্য দিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তি ব্যবহারে তাদের আরো দক্ষ করে তুলবে বলে মনে করছেন ২১ টেলিভিশনের প্রতিনিধিরা। দীর্ঘদিন পরে এবারে প্রতিনিধি সম্মেলন, এবং এই সম্মেলনকে সামনে রেখে আমরা যারা প্রতিনিধি কাজ করতেছি, আমরা নতুন উদ্দীপনায়, নতুন আঙ্গিকে আমরা কাজ করব। এই সম্মেলনের মাধ্যমেই আমরা নেক্সটে আরও নিউজে আরও গুরুত্ব বেশি দেব। আমরা কারো কাছে মাথা নত করি না, এই আদর্শ বজায় রেখে যেন আমরা আগামীতে নতুন করে নিউজ করতে পারি। প্রতিনিধি সম্মেলনে যা শিখব, যা জানবো, এটি আমাদের কর্মক্ষেত্রে আমরা প্রয়োগ করব। সম্মেলনের সমাপনী দিনে ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশে গুমের শিকার হওয়া ব্যক্তিরা এখনও অসহনীয় চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাদের সহায়তায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে যৌথ বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা এমনটাই জানান। তারা জানান, ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও গুমের শিকার হওয়া ব্যক্তিরা নীরব থাকছেন, অনেকে অভিযোগও তুলে নিচ্ছেন। এ অবস্থায় আগামী বছর ১৫ জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ওয়ার্ল্ড কংগ্রেস অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে গুম প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। জানাবো খেলার খবর। দুটি প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেল ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে ম্যাচ দুটি খেলবে হেভিয়ার ক্যাব্রেরার দল। তিনি এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব ২০ দলের ৪ ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও তপু বর্মনকে। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ড্রয়ের আগে নিজেদের র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচের ফল অনুকূলে এলে বাছাইয়ে তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রতিপক্ষ পাবেন মিতুল জামালরা।
আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী নির্বাচন ইতিহাসের কঠিন পরীক্ষা, বললেন তারেক রহমান। জনগণের আস্থা অর্জনের আহ্বান। হাসিনার শাসন আমলে 6 শতাধিক গুম, সন্ধান চান স্বজনরা। আয়নাঘরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা। শিল্পকলা একাডেমিকে রঙ্গশালায় পরিণত করেছেন লাকি। বেরিয়ে আসছে মুখ ও মুখোশ। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।